নমস্কার বন্ধুরা, জিওপলিটিক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ থিওরির মধ্য থেকে আজ একটি থিওরি নিয়ে আলোচনা করব, যার নাম হার্টল্যান্ড থিওরি। এটি একটি ঐতিহাসিক থিওরি। এই থিওরির রূপকার হলেন এক ব্রিটিশ ভূগোলবিদ যার নাম স্যার হ্যালফোর্ড ম্যাকিন্ডার। তিনি 1904 খ্রিস্টাব্দে এই থিওরি প্রকাশ করেন। তার মতে, যে এই হার্টল্যান্ডকে কন্ট্রোল করতে পারবে সে সারা পৃথিবীতে রাজ করতে পারবে। কি এই হার্টল্যান্ড থিওরি? আসুন আজ তার সুলুক সন্ধান করি। সেই সাথে বোঝার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে এই থিওরির প্রাসঙ্গিকতা কতটা রয়েছে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। সবার প্রথমে আসুন দেখে নিই ভূগোলের কিছু সাধারণ ল্যান্ডমার্ক। যেমন, আমরা সকলে অবগত যে বিশ্বে মোট ৭টি মহাদেশ এবং ৫টি মহাসাগর রয়েছে। ৭টি মহাদেশ হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা আর ওশেনিয়া, যাকে অনেকে অস্ট্রেলিয়াও বলে থাকেন। ৫টি মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং আন্টার্কটিক বা সাউদার্ন ওশান। কিছু ভূগোলবিদ বা বলা ভালো জিওপলিটিক্যাল থিঙ্কাররা এশিয়া আর ইউরোপকে দুটি আলাদা মহাদেশ হিসেবে মনে করেন না। কারণ প্রতিটি মহাদেশ কোনো না কোনো মহাসাগর বা সাগর দ্বারা বিভক্ত রয়েছে। কিন্তু এশিয়া আর ইউরোপের ম্যাপ যদি দেখেন তবে মনে হবে এটি একই সাথে জুড়ে রয়েছে। অর্থাৎ এশিয়া আর ইউরোপ কোনো মহাসাগর দিয়ে বিভক্ত নয়, বরং এই দুটি আসলে একটিমাত্র মহাদেশ। তাই এই দুটি মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া। অর্থাৎ এশিয়া আর ইউরোপ মিলে যে মহাদেশের কল্পনা করা হয় তাকে বলে ইউরেশিয়া। ম্যাকিন্ডার বিশ্বকে প্রাকৃতিক সম্পদ আর জনসংখ্যার ভিত্তিতে দুটি মহাদেশে বিভক্ত করেন। প্রথমটিকে বলা হয় ওয়ার্ল্ড আইল্যান্ড এবং দ্বিতীয়টিকে বলা হয় পেরিফেরাল আইল্যান্ড। ওয়ার্ল্ড আইল্যান্ড বা বিশ্বদ্বীপ হলো ইউরেশিয়া আর আফ্রিকা নিয়ে গঠিত। মানে এশিয়া, ইউরোপ আর আফ্রিকা নিয়ে যে মহাদেশটি তিনি কল্পনা করেছিলেন সেটিকে বলা হয়েছিল ওয়ার্ল্ড আইল্যান্ড বা বিশ্বদ্বীপ। সারা বিশ্বের 50% প্রাকৃতিক সম্পদ এবং অধিকাংশ জনসংখ্যা বহুল স্থান ছিল এই ওয়ার্ল্ড আইল্যান্ড। পেরিফেরাল আইল্যান্ড হলো ওয়ার্ল্ড আইল্যান্ডের বাইরে যত মহাদেশ ছিল, যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া আর আন্টার্কটিকা। ম্যাকিন্ডার এবার শক্তির ভিত্তিতে বিশ্বকে ৩টি ভাগে বিভক্ত করেন। অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী অঞ্চল কোনটি, আগামী দিনে কোথা হতে সারা বিশ্ব পরিচালিত হবে, এই নিয়ে তিনি ১৯০৪ খ্রিস্টাব্দে একটি থিসিস প্রকাশ করেন, যার নাম ছিল দ্য জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রি। এই থিসিসে তিনি হার্টল্যান্ড থিওরি প্রকাশ করেন। এই থিওরি অনুযায়ী তিনি বিশ্বকে ৩টি ভাগে বিভক্ত করেন: হার্টল্যান্ড, ইনার ক্রিসেন্ট বা রিমল্যান্ড এবং আউটার ক্রিসেন্ট বা বহির্বিশ্ব। হার্টল্যান্ডের সীমানা শুরু হচ্ছে দক্ষিণে হিমালয় থেকে উত্তরে আর্কটিক পর্যন্ত, আর পশ্চিমে ভলগা নদী হতে পূর্বে ইয়াংজি নদী পর্যন্ত। ভলগা নদী হচ্ছে বর্তমানে রাশিয়ার পশ্চিম প্রান্তে অবস্থিত, আর ইয়াংজি নদী হচ্ছে চীনের পূর্ব প্রান্তে অবস্থিত। অর্থাৎ হার্টল্যান্ড একটি ল্যান্ডলক অঞ্চল। প্রাকৃতিক দিক দিয়ে এটি এমন একটি দুর্ভেদ্য অঞ্চল যাকে যুদ্ধে পরাস্ত করা এক প্রকার অসম্ভব। যেহেতু ল্যান্ডলক, তাই এখানে নৌসেনা নিয়ে অভিযান করা অসম্ভব। সেই কারণে হার্টল্যান্ডকে ম্যাকিন্ডার পিভট এরিয়া বলে উল্লেখ করেছেন। পিভট কথার আক্ষরিক অর্থ পিন সদৃশ্য এমন একটি যন্ত্র যার কেন্দ্রবিন্দুর চারিদিকে পুরো যন্ত্রটি ঘুরতে পারে। এখানে পিভট অর্থে শক্তির কেন্দ্রবিন্দুকে বোঝানো হয়েছে। মানে এই হার্টল্যান্ড হচ্ছে বিশ্ব শক্তির কেন্দ্রবিন্দু। ম্যাকিন্ডারের মতে আগামী দিনে এখান হতেই সারা বিশ্ব পরিচালিত হতে পারে। ইনার ক্রিসেন্ট হচ্ছে হার্টল্যান্ডের সীমানা লাগোয়া হতে কোস্টাল এরিয়া পর্যন্ত, যা বর্তমানে ইউক্রেন, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার সহ বাকি ইউরেশিয়ার দেশগুলিকে বোঝায়। আউটার ক্রিসেন্ট হচ্ছে ইনার ক্রিসেন্ট ব্যতীত বাকি আইসোলেটেড দ্বীপপুঞ্জ, যেমন ব্রিটেন, জাপান, আমেরিকা ইত্যাদি। ম্যাকিন্ডারের ৩টি প্রধান সিদ্ধান্ত হলো: ১. যে পূর্ব ইউরোপকে শাসন করবে সে হার্টল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে। ২. যে হার্টল্যান্ডকে শাসন করবে সে ওয়ার্ল্ড আইল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে। ৩. যে ওয়ার্ল্ড আইল্যান্ডকে শাসন করবে সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। ম্যাকিন্ডারের এই ৩ সিদ্ধান্তের পেছনে কি যুক্তি ছিল তা দেখা যাক। ঊনবিংশ শতাব্দীতে সি পাওয়ারকে মনে করা হতো সুপ্রিম পাওয়ার। মানে যে দেশের কাছে শক্তিশালী নৌসেনা থাকবে সে দেশ আগামী দিনে বিশ্বকে শাসন করতে পারবে। কিন্তু ম্যাকিন্ডার মনে করতেন বিংশ শতাব্দীতে সি পাওয়ার নয়, ল্যান্ড পাওয়ারই বিশ্বকে পরিচালিত করবে। তার পেছনে যে যুক্তিগুলি ছিল সেগুলি হলো: ১. নৌসেনা সব জায়গায় পৌঁছতে পারে না, যেমন ল্যান্ডলক হার্টল্যান্ডে কোনোভাবেই নৌসেনা পৌঁছতে পারবে না। ২. নৌ পরিবহন অত্যন্ত মন্থর, অপরদিকে স্থল পরিবহন অত্যন্ত দ্রুতগতিতে হতে পারে। ৩.
শিপের মতো রেলের মাধ্যমেও প্রচুর পরিমাণে লজিস্টিক এবং ট্রুপস স্থানান্তরিত করা সম্ভব। ৪. নৌশক্তি কেবল সাগরে সীমাবদ্ধ, স্থলযুদ্ধে খুব একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে না, ইত্যাদি। এই সকল কারণের জন্য ম্যাকিন্ডার মনে করেছিলেন আগামী দিনে বিশ্বকে সেই নিয়ন্ত্রণ করতে পারবে যার কাছে একটি ল্যান্ডলক বিশাল অঞ্চল থাকবে, একই সাথে বিশাল সুদক্ষ সেনাও থাকবে। তাই তিনি মনে করেছিলেন হার্টল্যান্ড এমন একটি অঞ্চল যার কাছে বিশাল সুদক্ষ সেনাও আছে, সেই সাথে এটি বিশাল বড় একটি ল্যান্ডলক এরিয়া। অর্থাৎ হার্টল্যান্ড আগামী দিনে বিশ্বশক্তির কেন্দ্রবিন্দু হতে পারে। এই হার্টল্যান্ড প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এখানে এত প্রাকৃতিক সম্পদ রয়েছে যার ফলে এই অঞ্চলটি অতি শক্তিশালী। এখানে জনসংখ্যাও প্রচুর। হার্টল্যান্ডের সীমানা যেহেতু পূর্ব ইউরোপ হতে শুরু হচ্ছে, তাই হার্টল্যান্ডের অধিবাসীরা চাইলে যখন তখন ইউরোপের বাকি দেশগুলিতে প্রবেশ করতে পারবে। শুধু প্রবেশই নয়, চাইলে তাদের সম্পদ লুট করতে কিংবা তাদের ভূমি দখল করতেও সক্ষম হবে এই হার্টল্যান্ড। অপরদিকে হার্টল্যান্ডের দক্ষিণাংশ যা হিমালয় পর্যন্ত বিস্তৃত, সেখান হতে তারা সহজেই ওয়ার্ল্ড আইল্যান্ডে প্রবেশ করতে পারবে। অর্থাৎ হার্টল্যান্ড পুরো ওয়ার্ল্ড আইল্যান্ড বা বিশ্বদ্বীপকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে। অপরদিকে হার্টল্যান্ড যেহেতু ল্যান্ডলক, তাই সেখানে প্রবেশ করা এক প্রকার অসম্ভব। সেই কারণে হার্টল্যান্ড ইনার ক্রিসেন্টের জন্য সবসময় থ্রেড বজায় রাখার সক্ষমতা বজায় রাখবে, কিন্তু ইনার ক্রিসেন্টের পক্ষে হার্টল্যান্ডের জন্য থ্রেড বজায় রাখা সম্ভব হবে না। এই হার্টল্যান্ড থিওরির নেপথ্যে ম্যাকিন্ডারের কি চিন্তা ভাবনা ছিল? হার্টল্যান্ডের ম্যাপটি যদি ভালো করে পর্যবেক্ষণ করেন তবে দেখবেন সেই সময় এই হার্টল্যান্ডের প্রায় 85% ভূমি ছিল সোভিয়েত রাশিয়ার দখলে। সেই সময় বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশও ছিল এই সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়ার সৈন্যশক্তি ছিল অপরাজেয়। তাই ম্যাকিন্ডার মনে করেছিলেন সোভিয়েত রাশিয়াকে যদি দুর্বল করা না যায়, তবে সোভিয়েত রাশিয়া চীন, মঙ্গোলিয়া সহ 2 কোরিয়াকেও দখল করে নেবে এবং তারা ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে এবং একটা সময় সোভিয়েত রাশিয়া এতটা শক্তিশালী হয়ে উঠবে যে সে বাকি বিশ্বের কাছে থ্রেট হয়ে দাঁড়াবে। বাস্তবে আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির লেভেনস্ট্রম স্ট্র্যাটেজি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে আমেরিকার কোল্ড ওয়ার স্ট্র্যাটেজি ছিল আসলে সোভিয়েত রাশিয়ার আধিপত্যকে খর্ব করার প্রয়াস। আমেরিকার চক্রান্তে 1991 সালে যদি সোভিয়েত রাশিয়া ভেঙে 15টি দেশে পরিণত না হতো, তবে আজকের বিশ্ব হয়তো অন্যরকম হতো। এখনো এই হার্টল্যান্ডে দুটি বড় শক্তিশালী দেশ অবস্থান করছে, রাশিয়া আর চীন। দুটি দেশের উদ্দেশ্যই বিস্তারবাদ। রাশিয়া প্রথাগত ভূমি দখলের রাজনীতিতে বিশ্বাসী হলেও চীন তার ডেপথ ট্র্যাপ স্ট্র্যাটেজি, বয়লিং ফ্রম স্ট্র্যাটেজি সহ সফট পাওয়ার ইউজ করে ধীরে ধীরে তার আধিপত্য সারা বিশ্বে বিস্তার করে চলেছে। অর্থাৎ রাশিয়া আর চীন হার্টল্যান্ডের এই দুটি দেশ যে এখনো বিশ্বের কাছে থ্রেট, সেটা পুরোপুরি অস্বীকার করার কোনো উপায় নেই। স্যার হ্যালফোর্ড ম্যাকিন্ডার 1904 সালে হার্টল্যান্ড থিওরি প্রকাশ করলেও সেই সময় পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে ব্রিটেনের উপনিবেশ স্থাপিত হয়ে গিয়েছিল। ব্রিটেনের ভয় ছিল সোভিয়েত রাশিয়াকে নিয়ে, কারণ সেই সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সমৃদ্ধ দেশ ছিল সোভিয়েত রাশিয়াই। তাই ব্রিটেনকে প্রকৃতপক্ষে কেউ যদি পরাস্ত করতে পারত, সেটা ছিল এই সোভিয়েত রাশিয়া। স্বাভাবিকভাবেই হয় ব্রিটেনকে এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে চলতে হতো, হয় সরাসরি সোভিয়েত রাশিয়ার সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করা, যেটা সম্ভব ছিল না। নয়তো এমন একটা পথ অনুসরণ করা যাতে সোভিয়েত রাশিয়া আর ব্রিটেনের মধ্যে, মানে ব্রিটেনের উপনিবেশগুলির মধ্যে বাফার জোন বজায় থাকে। সেই কারণে দেখবেন ব্রিটেনের যত উপনিবেশ ছিল সেগুলির সাথে সোভিয়েত রাশিয়ার কোনো বর্ডার ছিল না। আরেকটি পথ তারা অনুসরণ করেছিল, সেটা হলো ভেতর ভেতর সোভিয়েত রাশিয়াকে শত্রু মনে করলেও তা বাইরে প্রকাশ না করা, বরং বাইরে থেকে তাদের মিত্র বলে নিজেদেরকে তুলে ধরা। অর্থাৎ হার্টল্যান্ড থিওরি ছিল মূলত সোভিয়েত রাশিয়ার আধিপত্যকে বড় করে দেখানো, যাতে ব্রিটেন এবং তার মিত্রশক্তিগুলি যেন সোভিয়েত রাশিয়াকে কাউন্টার করতে পারে। রাশিয়ার ইউক্রেন নীতি, চায়নার বিআরআই প্রকল্পের মাধ্যমে সারা পৃথিবীতে আধিপত্য কায়েম করার যে প্রয়াস, এবং চায়না এবং রাশিয়াকে কাউন্টার করার জন্য আমেরিকা, ব্রিটেন আর তার মিত্র দেশগুলির যে প্রয়াস, তা থেকে বোঝা যায় এই থিওরি প্রাসঙ্গিকতা এখনো ফুরিয়ে যায়নি। বিশেষ করে আমেরিকার রাশিয়া নীতি পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট হয়ে যায় যে হার্টল্যান্ড থিওরি কেবল একটি সাধারণ থিওরি নয়, এটি একটি স্ট্রং জিওপলিটিক্যাল থিওরি যা শতবর্ষ পেরিয়েও তার প্রাসঙ্গিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। ধন্যবাদ।